স্টুডেন্ট শুনতে পাচ্ছেন? Yes, sir. Yes, sir. Yes, sir. আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম কনফিউশন ম্যাট্রিক্স নিয়ে, রাইট? Yes, sir. স্ক্রিন দেখতে পাচ্ছেন? Yes, sir. जी सर। দেখেন আমরা একটা ডেটা সেট ওপেন করলাম, ডায়াবেটিস ডেটা সেট। লাস্ট ক্লাসে আমরা দেখেছি কিভাবে ওপেন করবে। এন্ড দেন এখানে আমরা কোনো একটা ক্লাসিফায়ার যদি অ্যাপ্লাই করি, ফর এক্সাম্পল J48, তাহলে J48 সিলেক্ট করে স্টার্ট বাটন ক্লিক করলে আমরা এখানে একটা মডেল বিল্ড করলাম। এবং লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করেছি মেশিন লার্নিং মডেলে কিভাবে ট্রু পজিটিভ রেট ক্যালকুলেট করবো, ফলস পজিটিভ রেট কিভাবে ক্যালকুলেট করবো, এগুলো আমরা ডিসকাস করেছিলাম লাস্ট ক্লাসে। আমরা আউটপুট নিয়ে ডিসকাস করেছিলাম, আউটপুট সামারি নিয়ে। দেন এখানে আমরা ডিসকাস করেছিলাম যে কোনটা হচ্ছে ট্রু পজিটিভ, কোনটা ফলস পজিটিভ, কোনটা ফলস নেগেটিভ, এই ভ্যালুগুলো নিয়ে আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম। ওকে, আজকে আমরা ডিসকাস করবো যে প্রিসিশন। সো হোয়াট ডাজ ইট মিন প্রিসিশন? ফর এক্সাম্পল আমাদের কারণ আমাদের কাছে টোটাল নাম্বার অফ পেশেন্ট আছে 10, 10 জন পেশেন্ট আছে। এই 10 জন পেশেন্ট থেকে আমি 5 জন পেশেন্টকে লেবেল করলাম যাদের ডায়াবেটিস আছে। ওকে, 5 জন পেশেন্টকে আমি লেবেল করলাম যে তাদের ডায়াবেটিস আছে। তাহলে এখানে আমি প্রেডিক্ট করলাম যে 5 জন পেশেন্টকে আমি লেবেল করেছি যাদের ডায়াবেটিস আছে। সো প্রিসিশন মানে হচ্ছে when it predicts yes, যখন আমরা প্রেডিক্ট করি yes, how often is it correct, এটা কতটুকু কারেক্ট সেটা পার্সেন্টেজটা হচ্ছে কি প্রিসিশন। আমরা যখন কোনো কিছু একটা প্রেডিক্ট করছি, লাইক এখানে 10 জন পেশেন্ট থেকে আমি 5 জন পেশেন্টকে লেবেল করেছি যে তাদের ডায়াবেটিস আছে। সো এই যে আমি এখানে যে প্রেডিকশনটা করলাম, এই প্রেডিকশনটা আসলে কতটুকু কারেক্ট আমরা প্রিসিশনের ভ্যালু দেখে আমরা বুঝতে পারবো। ওকে, সো প্রিসিশন মানে হচ্ছে when we predict yes, we will check how often is it correct। তাহলে আমরা প্রিসিশনের ভ্যালু কিভাবে ক্যালকুলেট করব? সবাই বুঝতে পেরেছেন প্রিসিশন মানে কি? প্রিসিশন মানে হচ্ছে, আবার রিপিট করছি, আমি 10 জন পেশেন্ট থেকে 5 জন পেশেন্টকে লেবেল করেছি যে তাদের ডায়াবেটিস আছে। অ্যাকচুয়ালি তাদের ডায়াবেটিস আছে কিনা সেটার আমরা প্রিসিশনের ভ্যালু দেখে আমরা বুঝতে পারবো যে আমি যে একটা প্রেডিকশন করলাম এটা পার্সেন্টেজ দেখে আমি বুঝতে পারবো যে আমার প্রিসিশনের ভ্যালু দেখে। ওকে, यस सर। ক্লিয়ার হয়েছে প্রিসিশন মানে কি? जी सर। ওকে, প্রিসিশনের ভ্যালু কিভাবে আমরা ক্যালকুলেট করব? ট্রু পজিটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস পজিটিভ প্লাস ফলস পজিটিভ। তাহলে এখানে দেখেন ফলস পজিটিভ ভ্যালুটাকে আমরা কনসিডার করছি বিকজ এখানে আমি প্রেডিক্ট করেছি পজিটিভ, এটা কি আসলে কতটুকু ট্রু সেটা আমরা চেক করছি। ওকে, তাহলে আমরা ডেটা সেট থেকে, আমরা কনফিউশন ম্যাট্রিক্স থেকে আমরা ট্রু পজিটিভের ভ্যালু বের করব। ধরেন এখানে টেস্টেড নেগেটিভ ক্লাসকে আমরা কনসিডার করছি, তাহলে টেস্টেড নেগেটিভ ক্লাসের জন্য আমাদের ট্রু পজিটিভের ভ্যালু হবে 407 আর ফলস পজিটিভের ভ্যালু হবে কি 108, রাইট? তাহলে 407 কে আমরা ডিভাইড করব 407 প্লাস 108, তাহলে 407 কে আমরা ডিভাইড করব 407 প্লাস 108। সো এটাকে সাম করলে হয় 515, সো এটাকে ডিভাইড করলে হয় 0.790। দেখেন টেস্টেড নেগেটিভ ক্লাসের জন্য প্রিসিশনের ভ্যালু হচ্ছে 0.790। সো কনফিউশন ম্যাট্রিক্স থেকে আমরা প্রিসিশনের ভ্যালু তো বের করতে পারবো ফর্মুলাটাকে ইউজ করে, বাট মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে
আমরা প্রিসিশন মানে কি এটা কি আমাদের ক্লিয়ার কিনা? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? প্রিসিশন মানে কি? পজিটিভের জন্য বের করছিলাম, যে নেগেটিভের জন্য বের করতাম তখন। না, এটা আমরা নেগেটিভের জন্যই তো বের করলাম। টেস্টেড নেগেটিভ এই ক্লাসের জন্য বের করেছি, টেস্টেড নেগেটিভ এই ক্লাসের জন্য। এই যে এখানে টেস্টেড নেগেটিভ ক্লাসে প্রিসিশনের ভ্যালু কত? 0.790। তাহলে 0.790 কিভাবে আসছে চেক করেন। ট্রু পজিটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস পজিটিভ। তাহলে এখানে ট্রু টেস্টেড নেগেটিভ ক্লাসকে যখন আমরা কনসিডার করছি তখন ট্রু পজিটিভের ভ্যালু কত? 407। তাহলে 407 কে আমরা ডিভাইড করব 407 প্লাস 108, কত আসে? 515, 515। তাহলে দেখেন 407 কে ডিভাইড করে দেখেন 515 দিয়ে ডিভাইড করলে কত আসে? 0.790 আসে। চেক করেন। জি স্যার, বুঝেছি। এটা টেস্টেড নেগেটিভ ক্লাসের জন্য আমরা বের করলাম। এখন যদি টেস্টেড পজিটিভ ক্লাসের জন্য আমরা বের করি প্রিসিশনের ভ্যালু, এটা কি আসছে? 0.632। কিভাবে আসবে? ট্রু পজিটিভ ভ্যালু হচ্ছে টেস্টেড পজিটিভের জন্য 160 ডিভাইডেড বাই 160 প্লাস 93, রাইট? প্লাস 93। 160 প্লাস 93 253, 253। তাহলে এখানে 160 কে আমরা ডিভাইড করবো 253 দিয়ে, ভ্যালু আসে 0.632। এই 0.632 হচ্ছে প্রিসিশনের ভ্যালু। তাহলে প্রত্যেকটা ক্লাসের জন্য আমরা কনফিউশন ম্যাট্রিক্স থেকে কিভাবে প্রিসিশনের ভ্যালু ক্যালকুলেট করব ক্লিয়ার হয়েছে সবার? প্রিসিশন মানে কি এটা সবার কাছে ক্লিয়ার হয়েছে তো? প্রিসিশন মানে যখন আপনি কোনো কিছু প্রেডিক্ট করছেন, ওকে, অ্যাকচুয়ালি আপনার প্রেডিকশন, ধরেন আমরা 10 জন পেশেন্ট থেকে 5 জনকে আমরা লেবেল করেছি যে এই 5 জনের ডায়াবেটিস আছে, অ্যাকচুয়ালি তাদের ডায়াবেটিস আছে কিনা, তো সেটা আমরা প্রিসিশনের ভ্যালু থেকে আমাদের পার্সেন্টেজ দেখে আমরা আমাদের প্রেডিকশনটা চেক করি। যেমন এখানে টেস্টেড নেগেটিভের ক্ষেত্রে প্রিসিশনের ভ্যালু আসছে 0.790, টেস্টেড পজিটিভের ক্ষেত্রে প্রিসিশনের ভ্যালু আসছে 0.632। তবে টেস্টেড নেগেটিভের চেয়ে টেস্টেড পজিটিভের প্রিসিশনের ভ্যালু হচ্ছে কি লো। ঠিক আছে, তো সবার ক্লিয়ার প্রিসিশন? দেন হচ্ছে রিকল। তাহলে রিকল মানে কি? এখানে আমাদের প্রিসিশনের জন্য আমরা 10 জন পেশেন্ট থেকে 5 জনকে লেবেল করেছিলাম যে এই 5 জনের মধ্যে কত জনের ডায়াবেটিস আছে সেটা আমরা প্রিসিশনের ভ্যালু থেকে চেক করতে পারি। এখন রিকল, তাহলে রিকল ভ্যালু হচ্ছে, রিকল মানে হচ্ছে আমাদের এখানে টোটাল নাম্বার অফ পেশেন্ট হচ্ছে কয়জন? 10 জন। এই 10 জনের মধ্যে তাদের কত জনের ডায়াবেটিস আছে সেটার পার্সেন্টেজ হচ্ছে আমরা, সেটা যেটা আমরা প্রেডিক্ট করছি সেটা হচ্ছে আমরা রিকলের পার্সেন্টেজ ভ্যালু থেকে আমরা বের করতে পারবো। আই মিন টোটাল নাম্বার অফ পেশেন্ট হচ্ছে 10, তাহলে এই 10 জন পেশেন্ট থেকে আপনার কত জনের অ্যাকচুয়ালি ডায়াবেটিস আছে সেটা আমরা রিকলের ভ্যালু থেকে আমরা চেক করব। প্রিসিশন আর রিকল ডিফারেন্সটা বুঝতে পেরেছেন? প্রিসিশনের ক্ষেত্রে কি করলাম আমরা, ধরেন 20 জন পেশেন্ট থেকে আমরা 15 জনকে লেবেল করেছি যে এই 15 জনের ডায়াবেটিস আছে, বা লেবেল করলাম 15 জনের ডায়াবেটিস নেই, আমরা লেবেল করলাম যে এই 15 জনের ডায়াবেটিস আছে। তাহলে এই যে আমি যে একটা প্রেডিক্ট করলাম এটা আসলে কতটুকু কারেক্ট সেটা হচ্ছে প্রিসিশন। আর রিকল মানে হচ্ছে আমাদের পেশেন্ট টোটাল নাম্বার পেশেন্ট হচ্ছে 20, অ্যাকচুয়ালি এই 20 জনের মধ্যে থেকে কত জনের ডায়াবেটিস আছে সেটা আমরা রিকলের ভ্যালু থেকে আমরা চেক করবো। আমি যে প্রেডিক্ট করছি, ধরলাম আমি 20 জন থেকে আমি বললাম যে 15 জনের ডায়াবেটিস আছে, তাহলে এটার যে পার্সেন্টেজটা সেটা হচ্ছে কি আমাদের রিকলের ভ্যালু। ক্লিয়ার? স্যার রিকল টোটাল তাহলে নাম্বার অফ, পার্সেন্টেজে হবে? হ্যাঁ মানে এখানে তো আমি প্রেডিক্ট করছি তাই না, আমার কাছে 10 জন পেশেন্ট, ধরেন 20 জন পেশেন্ট আছে, তাহলে অ্যাকচুয়ালি এই 20 জন পেশেন্টের থেকে কতজন পেশেন্ট ডায়াবেটিস আছে সেটা আমরা রিকল থেকে বের করতে পারবো। জি স্যার। ঠিক আছে, আর প্রিসিশন স্যার আমাদের অ্যাকুরেসি চেক করবে যে আমরা কতটুকু অ্যাকুরেটলি বের করেছি। আমরা যে একটা প্রেডিক্ট করেছি এটা আসলে আমাদের প্রেডিকশনটা কতটুকু কারেক্ট। ওকে স্যার, বুঝেছি।
এখানেও কিন্তু আমরা রিকলও তো আমাদের প্রেডিকশন, বাট এখানে আমি কি যে আপনার ধরেন ক্লাসে স্টুডেন্টস আছে হচ্ছে আপনার 40 স্টুডেন্টস, ওকে, তাহলে এই 40 স্টুডেন্ট থেকে অ্যাকচুয়ালি কতজন স্টুডেন্টের ব্লাড গ্রুপ হচ্ছে বি পজিটিভ, আমি যে প্রেডিকশনটা করলাম সেটা হচ্ছে আমি টেস্ট করবো হচ্ছে রিকলের ভ্যালু দিয়ে, আমি যে প্রেডিকশনটা করলাম এটা আসলে কতটুকু ট্রু হয়েছে। আর প্রিসিশনটা হচ্ছে 40 স্টুডেন্ট থেকে আমি 10 জন স্টুডেন্টকে লেভেল করেছি যে এদের বি পজিটিভ আছে, মানে ব্লাড গ্রুপ হচ্ছে বি পজিটিভ। তাহলে আমি যে প্রেডিকশন করলাম যে এই 10 জনের বি পজিটিভ আছে, অ্যাকচুয়ালি এই 10 জনের মধ্যে কয়জনের বি পজিটিভ আছে সেটা হচ্ছে কি আমাদের প্রিসিশন। মানে আমি যে 10 জনের জন্য প্রেডিক্ট করলাম যে এদের বি পজিটিভ ব্লাড গ্রুপ হচ্ছে বি পজিটিভ, আমার প্রেডিকশনটা কতটুকু ট্রু, বুঝতে পেরেছি? ক্লিয়ার? Yes, sir, clear. বাকিদের ক্লিয়ার হয়েছে? এটাতে কোনো তেমন রেসপন্স Yes, পাচ্ছে sir. না। হ্যাঁ বলেন, কোনো Yes, sir. কনফিউশন থাকলে আজ করেন। তাহলে রিকলের ভ্যালু আমরা কিভাবে ক্যালকুলেট করব? তাহলে রিকলের ভ্যালু ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে ট্রু পজিটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ। ফলস নেগেটিভ, ওকে, ট্রু পজিটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ। তাহলে আমরা এখানে টেস্টেড নেগেটিভ ক্লাসের জন্য আমরা যদি রিকলের ভ্যালু ক্যালকুলেট করি তাহলে ট্রু পজিটিভের ভ্যালু হচ্ছে 407 কে ডিভাইড করতে হবে 407 প্লাস ফলস নেগেটিভ। তাহলে এখানে ফলস নেগেটিভের ভ্যালু কত? 93। তাহলে 407 প্লাস 93 500। তাহলে 407 কে আমরা 500 দিয়ে ডিভাইড করব, 407 কে আমরা 500 দিয়ে ডিভাইড করব, 0.814। সো রিকল হচ্ছে 0.814। ঠিক আছে? Yes, sir. সো প্রিসিশন রিকল ক্লিয়ার হয়েছে? এখানে দেখেন রিকলের ভ্যালু আর হচ্ছে ট্রু পজিটিভের ভ্যালু সেম, সবসময় সেম থাকবে। ট্রু পজিটিভ রেট আর হচ্ছে রিকল সবসময় সেম ভ্যালু আসবে। ডিফারেন্সটা হচ্ছে যখন আমরা ট্রু পজিটিভ রেট ক্যালকুলেট করি তখন কিন্তু আমরা ফলস নেগেটিভটাকে কনসিডার করি না। আর রিকলের ভ্যালু যখন আমরা ক্যালকুলেট করি এখানে আমরা চেক করি যে আমরা যেটা প্রেডিক্ট করলাম হচ্ছে আপনার ধরেন নেগেটিভ, যেটাতে ডায়াবেটিস নেই, এটা আসলে কি ট্রু হচ্ছে নাকি ফলস হচ্ছে। আমরা ফলস নেগেটিভটাকে আমরা কনসিডার করি হচ্ছে রিকলের ভ্যালুটাকে ক্যালকুলেট করার সময়। ঠিক আছে? তাহলে ট্রু পজিটিভ রেট আর হচ্ছে রিকলের ভ্যালু সবসময় সেমই থাকবে, আর ডিফারেন্সটা হচ্ছে রিকল ভ্যালু ক্যালকুলেট করার সময় আমাদের ফলস নেগেটিভটাকে কনসিডার করতে হয়, বা ট্রু পজিটিভ রেটকে ক্যালকুলেট করার সময় আমাদের ফলস নেগেটিভ ক্যালকুলেট করতে হয় না। এবং ট্রু পজিটিভ মানে কি? আমি বললাম পজিটিভ, ওকে, আমি বললাম যে তাদের ডিজিজ আছে, আসলেই তাদের ডিজিজ আছে, এটা হচ্ছে ট্রু পজিটিভ। আর এখানে প্রিসিশনের ক্ষেত্রে আমি রিকলের ক্ষেত্রে আমি বলছি যে আমাদের টোটাল নাম্বার অফ পেশেন্ট হচ্ছে 20। এই 20 জনের পেশেন্ট থেকে অ্যাকচুয়ালি কত জনের ডায়াবেটিস আছে আমি যে প্রেডিকশন করলাম সেটা আমরা চেক করে হচ্ছে রিকলের ভ্যালু থেকে। এরপর যে প্যারামিটার গুলো আছে এফ মেজার, এমসিসি, আরওসি এরিয়া, পিআরসি এরিয়া, এই 4টা প্যারামিটার আপনারা নিজেরা বাসায় সেলফ স্টাডি করবেন। এই 4টা প্যারামিটার আপনাদেরকে বুঝিয়ে দিলাম, টিপি রেট, এফপি রেট, প্রিসিশন রিকল। বাকি যে 4টা প্যারামিটার আছে এফ মেজার, এমসিসি, আরওসি, পিআরসি, এই বাকি 4টা প্যারামিটার আপনারা নিজেরা স্টাডি করবেন। ঠিক আছে? Yes, sir. ওকে, সো দেখেন কনফিউশন ম্যাট্রিক্স নিয়ে আর কারোর কোনো কোশ্চেন আছে কিনা?
আছে। এবার আমরা দেখি কিভাবে টেস্ট সেট আমরা ইউজ করব। টেস্ট সেট এখানে আমাদের দুইটা ডেটা সেট আছে, ট্রেনিং সেট আর হচ্ছে টেস্ট ডেটা সেট। ওকে, টেস্ট সেট এটা হচ্ছে ট্রেনিং ডেটা সেট। আমরা যখন ডেটা সেটকে ওয়েকাতে রান করব, তাহলে আমরা ওয়েকাতে ডেটা সেটকে রান করার জন্য আমাদের ডেটা সেটকে দুইটা ফরম্যাট আছে, যে কোনো একটা ফরম্যাটে আমরা সেভ করতে হবে। একটা হচ্ছে সিএসভি, একটা হচ্ছে ARFF। ওকে, কোনো একটা ডেটা সেটকে আমরা সিএসভি ফরম্যাটেও আমরা সেভ করে রাখতে পারি, আর ARFF ফরম্যাটে আমাদের রাখতে হবে, either CSV or ARFF। ARFF format, okay? CSV যে কোনো একটা ফরম্যাট আমাকে ইউজ করতে হবে। তাহলে CSV মানে হচ্ছে কমা সেপারেটেড ভ্যালু। তাহলে ইউজার এই ডেটা সেট গুলো এক্সেল ফাইলে সেভ করা থাকে। অনেক সময় দেখা যায় যে আপনি রিপোজিটরি থেকে যখন ডেটা সেট ডাউনলোড করেন, সেটা হয়তো CSV তে কনভার্ট করা থাকে না, ফাইল হয়তো ডাউনলোড হলো। সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, এক্সেল ফাইল থেকে CSV কনভার্ট করতে পারেন। আর CSV মানে হচ্ছে কমাস। অনলাইনে অনেক কনভার্ট দিয়ে আপনি এক্সেল থেকে আপনি ARFF এ কনভার্ট করতে পারেন। ইভেন CSV থেকেও আপনি ARFF এ কনভার্ট করতে পারেন। অনলাইন কনভার্টার, অনেক ফ্রি অনলাইন কনভার্টার আছে, যেগুলো থেকে আপনি খুব ইজিলি কনভার্ট করতে পারেন। সেখানে জাস্ট হচ্ছে আপনার এক্সেল ফাইলটাকে আপলোড করবেন, আপলোড করার পর দেখবেন ওখানে হয়তো স্টার্ট বাটন বা কনভার্ট বাটন ক্লিক করলে অটোমেটিক্যালি সে আপনাকে কনভার্ট করে দিবে। আর আপনি এক্সেল ফাইল থেকেও আপনি কি করতে পারেন, ডেটা সেটটাকে CSV তে কনভার্ট করতে পারেন। এক্সেল ফাইল থেকেও আপনি CSV তে কনভার্ট করতে পারেন। এক্সেল ফাইল থেকেও করা যায়। তো এটা আপনারা অনলাইন কনভার্টার ইউজ করে আপনারা কনভার্ট করে দেখতে পারেন। এটা এখানে দেখানোর কিছু নেই। তো আমি ওয়েকা টুলস এর ফিচার্স নিয়ে আমরা ডিসকাস করছি, এগুলো নিয়ে আমরা দেখব। ঠিক আছে, তাহলে আমরা ডেটা সেটটাকে ইদার CSV তে রাখবো আর ARFF তে রাখবো। CSV ফাইল দেখতে কি রকম, যেমন এটা একটা CSV ফাইল, জাস্ট এটাকে সেভ করা হয়েছে অ্যাজ CSV ফাইল। বাট ARFF ফাইলটা দেখতে একটু ডিফারেন্ট। এটা হচ্ছে একটা ARFF ফাইল। তাহলে ARFF ফাইলটা আমরা কিভাবে প্রিপেয়ার করতে পারবো, ম্যানুয়ালি যদি করতে চাই। ওকে, ম্যানুয়ালি যদি করতে চাই, যেমন এখানে @relation, এটা হচ্ছে আমাদের ডেটা সেটের নেম। ওকে, @relation, যেহেতু অনলাইনে কনভার্ট করেছি এই জন্য অনেক বড় আসছে আপনার ডেটা সেটের নেম। সো ডেটা সেটের নেম দেওয়ার আগে আপনি @relation লিখতে হবে, @relation কিওয়ার্ড, দেন হচ্ছে ডেটা সেটের নেম। এরপর হচ্ছে আমাদের ডেটা সেটের যতগুলো অ্যাট্রিবিউট আছে, সবগুলো অ্যাট্রিবিউটের আমাদের গেট করতে হবে। লাইক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যখন ইউজ করি সেই ভেরিয়েবলের ডেটা টাইপগুলো আমরা ডিক্লেয়ার করি। সেখানেও আমরা এই ডেটা সেটে যে আমাদের অ্যাট্রিবিউট আছে, সেপাল লেন্থ, সেপাল উইথ, পেটাল লেন্থ, এই ডেটা সেটের এই অ্যাট্রিবিউটের যে ভ্যালু, সেই ভ্যালুগুলো চেক করে আমরা একটা ডেটা টাইপ ডিক্লেয়ার করব। সেপাল লেন্থ, সেপাল উইথ সবগুলো অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে কি আপনার নিউমেরিক্যাল ভ্যালু। ওকে, নিউমেরিক্যাল ভ্যালু। তাহলে সেপাল লেন্থের জন্য আমরা কিভাবে ডেটা টাইপ ডিক্লেয়ার করব, @attribute লিখতে হবে, কিওয়ার্ড @attribute, দেন হচ্ছে ভেরিয়েবল অর অ্যাট্রিবিউট নেম সেপাল লেন্থ, দেন হচ্ছে অ্যাট্রিবিউট টাইপ, সে অ্যাট্রিবিউট টাইপ হচ্ছে নিউমেরিক। ওকে, তারপর নেক্সট অ্যাট্রিবিউট হচ্ছে সেপাল উইথ, সেটারও
ভ্যালু হচ্ছে নিউমেরিক, সো এটা ডেটা টাইপ আমরা ডিক্লেয়ার করেছি নিউমেরিক। এভাবে যতগুলো অ্যাট্রিবিউট আছে, কিছু অ্যাট্রিবিউট যদি আপনার ধরেন নিউমেরিক্যাল না হয়ে ওকে, তাহলে সেক্ষেত্রে আপনার ডেটা টাইপ ডিক্লেয়ার। আর ফাইনালি যে ক্লাসটা থাকবে, আমরা যেহেতু সুপারভাইজ লার্নিং ডেটা সেট নিয়ে কাজ করছি, তাহলে ফাইনালি আমরা ক্লাসটাকে কিভাবে ডিক্লেয়ার করবো, @attribute ক্লাস, কারণ ক্লাস হচ্ছে একটা অ্যাট্রিবিউট। সেই ক্লাস কয়টা আছে সেই ক্লাসগুলোকে আমরা কমা দিয়ে সেপারেট করে এইভাবে লিখবো, লাইক আইরিশ সেতোসা কমা আইরিশ ভার্সিকালার কমা আইরিশ ভার্জিনিকা। যেহেতু আমাদের 3টা ক্লাস ছিল, 3টা ক্লাসকে আমরা কমা দিয়ে সেপারেট করবো। ক্লিয়ার হয়েছে? অ্যাট্রিবিউট ডিক্লারেশন পার্ট ক্লিয়ার হয়েছে? Yes. Yes, sir. কারণ অনলাইনে কনভার্ট করার পর সেখানে আপনার এগুলো আপনার ম্যানুয়ালি কিছুই করতে হবে না, অটোমেটিক্যালি কনভার্ট করে দিবে। বাট আপনার তো বুঝতে হবে, তাই না, যে আমাকে কনভার্ট যে করে দিল, সো কোথায় কি, এটা হচ্ছে ডেটা পার্ট, আমাদের অ্যাট্রিবিউট পার্ট, যে কোথায় আমি অ্যাট্রিবিউটটাকে ডিক্লেয়ার করেছি। ওকে, এটা হচ্ছে আমার ডেটা সেটের নেম। দেন হচ্ছে এই অ্যাট্রিবিউট গুলো যে অর্ডারে আমি এখানে ডিক্লেয়ার করেছি, সেম অর্ডারে আমি ভ্যালু ইনসার্ট করব, ডেটা ইনসার্ট করবো। ডেটা ইনসার্ট করার জন্য আমাদের @data লিখে দেন নেক্সট লাইন থেকে আমি কি করবো, ডেটাগুলোকে ইনসার্ট করবো। তো এখানে যে অর্ডারে আমি ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করেছি, সেম অর্ডার এখানে ভ্যালুগুলো ইনসার্ট করতে হবে। যেমন এখানে ভ্যালু আছে 6.3, তাহলে 6.3 ইন্ডিকেট করছে এটা সেপার লেন্থের ভ্যালু। দেন এরপর আছে 2.9, তাহলে 2.9 ইন্ডিকেট করছে এটা সেপার উইথের ভ্যালু। এরপর ভ্যালু আছে 5.6, 5.6 ইন্ডিকেট করছে এটা ডেটা লেন্থের ভ্যালু। ওকে, and finally আইরিশ ভার্জিনিকা, তার মানে এটা ক্লাস হচ্ছে আইরিশ ভার্জিনিকা। এভাবে আমরা একটা ডেটা সেটকে, ডেটা সেটের ভ্যালুগুলোকে আমরা ARFF ফাইল ফরম্যাটে আমরা সেভ করতে পারবো পরীক্ষাতে রান করার জন্য। ক্লিয়ার? জি স্যার। এখন আমি এই ট্রেনিং ডেটা সেট থেকে আমি একটা টেস্ট ডেটা সেট প্রিপেয়ার করতে যাচ্ছি। কিভাবে? ভেরি ইজি। টেস্ট ডেটা সেট যখন আমি প্রিপেয়ার করব, এটা আমার টেস্ট ডেটা সেট। এক্স্যাক্টলি ট্রেনিং ডেটা সেটে আমাদের যেভাবে অ্যাট্রিবিউট গুলো ডিক্লেয়ার করা হয়েছে, যেভাবে স্পেলিং গুলো দেয়া আছে, সেম হতে হবে, একবার 100% ম্যাচ হতে হবে। আপনি ট্রেনিং ডেটা সেটে ফাইল নেম দিলে একরকম, টেস্ট ডেটা সেটে ফাইল নেম দিলেন ডিফারেন্ট, তাহলে কিন্তু আপনার রান করবে না, এরর দেখাবে। এখানে অ্যাট্রিবিউটের সেপার লেন্থের স্পেলিং ধরেন আপনি এখানে এইচ দিলেন না, বাট টেস্ট ডেটা সেটে আপনি এইচ দিলেন, তাহলে কিন্তু ম্যাচ করবে না। একেবারে 100% ম্যাচ করতে হবে। বেটার, ধরেন এটা তো আমাদের ট্রেনিং ডেটা সেট, রাইট? এখান থেকে আপনি কপি করে এখান থেকে কিছু ইনস্ট্যান্সেস নিয়ে আপনি টেস্ট ডেটা সেট প্রিপেয়ার করতে পারেন। ঠিক আছে, ধরেন আমি এখান থেকে আমি এগুলোকে কপি করে নিউ একটা ফাইলে নিয়ে আমি এটাকে ARFF ফাইল ফরম্যাটে আমি সেভ করে নিলাম, তাহলে কিন্তু একটা টেস্ট ডেটা সেট হয়ে গেল। এটাই একটা টেস্ট ডেটা সেট। আমি টেস্ট ডেটা সেট দিয়ে আমি যে মডেলটা বিল্ড করব, সেই মডেলটাকে টেস্ট করাবো যে এখান থেকে যতগুলো ইনস্ট্যান্সেস আছে, কতগুলো ইনস্ট্যান্সেসকে সে কারেক্টলি ক্লাসিফাই করতে পারবে, সেটা আমি চেক করবো ওইটা দিয়ে। ক্লিয়ার? তো এখানে ডেটা সেট নেম, তারপর হচ্ছে অ্যাট্রিবিউট, ডেটা পার্ট, সবকিছুই এক্স্যাক্টলি 100% ম্যাচ করতে হবে। ইভেন কোথাও যদি একটা কম বেশি হয়, রান করবে না টেস্ট সেট, এরর দেখাবে। ঠিক আছে, এখানে দেখেন আমি যে টেস্ট সেটটা প্রিপেয়ার করেছি, টেস্ট সেট সেম কাজটাই করেছি, ওখান থেকে কপি করে জাস্ট হচ্ছে ARFF ফাইলে এটা সেভ করে রেখেছি, দ্যাটস ইট। এখান থেকে আমি কিছু ইনস্ট্যান্সেস নিয়েছি, সেম ইনস্ট্যান্সেস দিয়ে আমি চেক করছি। তাহলে এটা হচ্ছে আমাদের টেস্ট সেট। টেস্ট সেটে আমি বললাম 6.3, 2.9, 5.6, 1.8 হলে তার ক্লাসটা হবে আইরিশ সেতোসা। আমি চেক করে দেখব যে আমি যে মডেলটা বিল্ড করেছি, যখন আমি টেস্ট সেটটা রান করাবো, সেও কি প্রেডিক্ট করেছে, সে যখন প্রেডিক্ট করবে সেই প্রেডিকশনটা কি আইরিশ সেতোসা হয় কিনা, আই মিন সে এই ইনস্ট্যান্সেসকে আইরিশ সেতোসা ক্লাসে ক্লাসিফাই করে কিনা। সেকেন্ড ইনস্ট্যান্সেসের 4.9 যদি ভ্যালু হয়, আই মিন সেপার লেন্থের ভ্যালু যদি 4.9 হয়, সেপার উইথের ভ্যালু যদি 2.4 হয়, পেটার লেন্থের ভ্যালু যদি 8.1 হয়,
পেটাল উইথের ভ্যালু যদি 3.1 হয় তাহলে এটাকে ক্লাসিফাই করা হয়েছে আইরিশ সেতোসা। আমার মডেল কি এটাকে আইরিশ সেতোসা ক্লাসে কি ক্লাসিফাই করে কিনা সেটা আমরা চেক করব। যদি আমরা দেখি আইরিশ সেতোসা ক্লাসে ক্লাসিফাই করেছে তাহলে সে কারেক্টলি ক্লাসিফাই করেছে, আর যদি দেখি এই ক্লাস ছাড়া ডিফারেন্ট কোনো ক্লাসে সে ক্লাসিফাই করেছে তাহলে সেটা কি আপনার ইনকারেক্টলি ক্লাসিফাই করেছে। ক্লিয়ার? স্টুডেন্টস বুঝতে পারছেন তো? Yes. ওকে, তাহলে এবার আমরা দেখি টেস্ট ডেটা সেট, ট্রেনিং ডেটা সেট ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছেন? জি স্যার। শিওর ক্লাসে সবাই বুঝতে পেরেছেন? বুঝে থাকেন রেসপন্স করেন, আর বুঝে না থাকলে আপনি কারো যদি কোনো প্রবলেম থাকে বলেন। ঠিক আছে, এবার আমরা দেখি কিভাবে ওয়েকা দিয়ে আমরা টেস্ট সেটকে আমরা টেস্ট করব। এই যে এখানে দেখেন সাপ্লাইড টেস্ট সেট, তাহলে এটাকে আমরা চুজ করব। চুজ করলে সেট এই লিঙ্কটা, এই বাটনটা অ্যাক্টিভ হবে। সো ক্লিক করলাম, এখান থেকে আপনি ফাইল যেখানে সেভ করা আছে বা ইউআরএল দিয়ে আপনি এটাকে রান করাতে পারেন। ওপেন ফাইল, সো ওপেন ফাইল দিয়ে এই যে আইরিশ টেস্ট ডট ARFF, নিচে দেখেন ফাইলস অফ টাইপ। ফাইলস অফ টাইপে যদি ARFF সিলেক্ট করা থাকে তাহলে এই ফোল্ডারে আপনার যে ARFF ডেটা সেটগুলো আছে শুধু সেগুলোকে শো করবে। আর যদি ফাইলস অফ টাইপ যদি CSV সিলেক্ট করা থাকে তাহলে এই সেম ফাইলে সেম ফোল্ডারে যে CSV ডেটা সেটগুলো আছে সেগুলোকে দেখাবে। আর যদি আপনি অল টাইপস সিলেক্ট করেন তাহলে আপনার সবগুলো দেখাবে। ঠিক আছে, যেমন ধরেন আমি এখন আইরিশ টেস্ট সেট এটাকে সিলেক্ট করলাম। যদি টেস্ট সেটে কোনো প্রবলেম না থাকে তাহলে আপনার কোনো এরর আসবে না, আর যদি টেস্ট সেটে প্রবলেম থাকে তাহলে দেখবেন ওকে দেওয়ার পর সাথে সাথে এখানে আপনার এরর দেখাবে। আচ্ছা, তাহলে ক্লোজ করে দিব, ক্লোজ। এখন আমি যদি স্টার্ট বাটন ক্লিক করি তাহলে আমার টেস্ট সেট কিন্তু রান হবে। আমার ট্রেনিং সেট রান করে কিন্তু অলরেডি আমি কি করেছি, আচ্ছা ওয়েট, এখানে আমরা ট্রেনিং সেট তো রান করি না, এটা তো আমরা ডিফারেন্ট ডেটা সেটের জন্য ট্রেনিং সেট রান করেছি। আগে আমাদের মডেল তো বিল্ড করতে হবে না, সেট ছিল। আচ্ছা, তাহলে এটা বাদ, এখন ক্রস ভ্যালিডেশন আমরা আগে মডেল বিল্ড করব। তাহলে এখান থেকে আমরা প্রি প্রসেস এখানে যাব, দেন ওপেন ফাইল, আইরিশ ট্রেন এটাকে আমরা সিলেক্ট করব। ওকে, দেন ক্লাসিফাই J4 চুজ করা আছে, এটাই আমরা চুজ করলাম। এখন আমার মডেল বিল্ড করা হয়েছে। এখন যেহেতু আমরা মডেলকে বিল্ড করেছি, তাহলে এখন আমি এই মডেল আমি পারফরমেন্স চেক করব যে আমার মডেল যে আমি যেটা বিল্ড করলাম এটা পারফরমেন্স কিরকম। নাও আমি টেস্ট সেট আমি সাপ্লাই করবো। তাহলে সেট ওপেন ফাইল আইরিশ টেস্ট ওপেন ক্লোজ। এখন আমি যদি স্টার্ট বাটন ক্লিক করি তাহলে কি হবে, টেস্ট সেটটা রান হবে। ক্লিক করি। আচ্ছা, এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে দেখেন আমি টেস্ট সেট রান করেছি বাট আমি এখানে আউটপুট দেখতে পাচ্ছি না। আউটপুট দেখার জন্য আমাদের যে করতে হবে, এখানে দেখেন মোর অপশনস এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার এখানে দেখেন আউটপুট প্রেডিকশনস চুজ নাল, মানে নাল চুজ করা আছে বলে এখানে আমরা আউটপুট দেখতে পাচ্ছি না। এখান থেকে আমরা প্লেন টেক্সট এটাকে চুজ করে দেব। ওকে, আবার দেখেন এই যে মোর অপশনস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে আউটপুট প্রেডিকশনস চুজ, এখানে প্লেন টেক্সটটা চুজ করে দিবেন। এটা বাই ডিফল্ট নাল চুজ করা থাকে, আপনি প্লেন টেক্সট চুজ করবেন। ওকে, এখন আপনি রান করেন, আবার রান করেন, রান হলো। এখন দেখেন এই যে আউটপুট দেখাচ্ছে। আগে দেখেন কারেক্টলি ক্লাসিফাইড ইনস্ট্যান্সেস হচ্ছে 64, ইনকারেক্টলি ক্লাসিফাইড ইনস্ট্যান্সেস হচ্ছে 2। তাহলে এখানে আমাদের টোটাল নাম্বার অফ ইনস্ট্যান্সেস ছিল হচ্ছে 66 থেকে 64 ইনস্ট্যান্সেসকে সে কারেক্টলি ক্লাসিফাই করেছে, বাকি দুইটা ইনস্ট্যান্সেসকে সে ইনকারেক্টলি ক্লাসিফাই করেছে। আচ্ছা, আমরা দেখি আউটপুট থেকে যে
কোনগুলোকে সে কারেক্টলি ক্লাসিফাই করলো আমরা কিভাবে আমরা বুঝতে পারবো এবং কোনগুলোকে সে ইনকারেক্টলি ক্লাসিফাই করেছে। লেটস সি, দেখেন এই যে এখানে predictions on test set, predictions on test set, run information scheme, file name, relation, data set name, okay, then instances 115, second instances 115 দেখাচ্ছে কেন? এতগুলো ইনস্ট্যান্সেস তো তার কথা না আসলে। iris test set, মেমোরি রয়ে নেই। হ্যাঁ, আচ্ছা দেখেন সমস্যা নেই, ইনস্ট্যান্সেসটা হয়তো আবার ক্লোজ করে রান করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা দাঁড়ান, ক্লোজ করে রান করে দেখি। হ্যাঁ, লাগবে না। আমরা ধর নতুন করে মডেল বিল্ড করি, iris train data set ওপেন হলো, ক্লাসিফাই, J48 আমরা চুজ করলাম, স্টার্ট বাটন ক্লিক করলাম। এখানে 115 ইনস্ট্যান্সেস আছে। হ্যাঁ, ট্রেনিং ডেটা সেট। এবার টেস্ট ডেটা সেট আমরা রান করব, তাহলে সাপ্লাইড টেস্ট সেট, সেট, দেন ওপেন ফাইল, এই যে টেস্ট সেট, ওকে, ক্লোজ, স্টার্ট বাটন ক্লিক করব। স্যার আপনার স্ক্রিনিং টাইম আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে, তো ওয়েট করতে হবে। পজ হয়ে যায় স্ক্রিন? স্যার অনেকটা পজ হয়ে তারপর আসে। আচ্ছা আমি তাহলে ডিসকানেক্ট করে আবার জয়েন করি। হ্যাঁ, ঠিক হয়ে যাবে। দেখেন এখন ঠিক আছে কিনা? ঠিক আছে এখন? জি স্যার এসেছে। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন তো এখন সবাই? জি স্যার। Yes, sir. ও আমরা এখানে তো আবার আউটপুট করিনি, প্লেন টেক্সট সিলেক্ট করে নিয়ে যেন আউটপুট দেখতে পাচ্ছি না। আচ্ছা আমরা আবার এখান থেকে মোর অপশনসে যে এখানে চুজ প্লেন টেক্সট, ওকে, এবার স্টার্ট বাটন ক্লিক করবো আবার। সো নতুন করে রান হলো। সেখানে টোটাল নাম্বার অফ ইনস্ট্যান্সেস সে আপনার ট্রেনিং সেটে ইনস্ট্যান্সেসকেই দেখাচ্ছে। তারপর হচ্ছে অ্যাট্রিবিউটস হচ্ছে 5টা, 1 2 3 4 5, টেস্ট মোড ইউজার সাপ্লাইড টেস্ট সেট, ওকে, দেন হচ্ছে আপনার দেখেন প্রেডিকশনস অন টেস্ট সেট, প্রেডিকশনস অন টেস্ট সেট। তাহলে ইনস্ট্যান্স নাম্বার 1 কে দেখেন, এই যে লেফট কলামে দেখেন অ্যাকচুয়াল যে প্রেডিকশনটা ছিল, এটা অ্যাকচুয়াল প্রেডিকশন, এটা মানে অ্যাকচুয়াল ক্লাস যেটা ছিল। যেমন ইনস্ট্যান্স নাম্বার 1 এ ক্লাস ছিল আইরিশ সেতোসা, আপনি ডেটা সেটে দেখবেন যে ইনস্ট্যান্স নাম্বার 1 কে আমরা আইরিশ সেতোসা ক্লাসিফাই করেছি এবং সে প্রেডিক্টও করেছে আইরিশ ভার্জিনিকা। তাহলে এটা তো রং প্রেডিকশন, রাইট? এটা হচ্ছে কি আপনার রং প্রেডিকশন করেছে। ইনস্ট্যান্স নাম্বার 1 হচ্ছে আমরা ইনস্ট্যান্স নাম্বার 1 কে ক্লাসিফাই করেছিলাম অ্যাজ আইরিশ সেতোসা, বাট আমার মডেল এটাকে আইরিশ ভার্জিনিকা ক্লাসিফাই করেছে, তাহলে এখানে রং প্রেডিকশন হয়েছে। ইনস্ট্যান্স নাম্বার 2 দেখেন অ্যাকচুয়াল ক্লাস ছিল আইরিশ সেতোসা, বাট এখানে প্রেডিক্ট করেছে আইরিশ ভার্জিনিকা, তাহলে এটাও কি আপনি ইনকারেক্টলি ক্লাসিফাই করেছে। এই ফার্স্ট ওয়ান আর সেকেন্ড ওয়ান বাদ দিয়ে বাকি সবগুলোই হচ্ছে আপনার কারেক্টলি ক্লাসিফাই করেছে। চেক করে দেখেন, অ্যাকচুয়াল ক্লাস ছিল আইরিশ ভার্জিনিকা, সেও প্রেডিক্ট করেছে আইরিশ ভার্জিনিকা,
এই যে লেফট কলাম হচ্ছে অ্যাকচুয়াল ক্লাস আর রাইট কলাম হচ্ছে প্রেডিক্টেড ক্লাস। তারপর ইনস্ট্যান্স নাম্বার 4 দেখেন, ক্লাস ছিল আইরিশ, সে তো স্যার সেও আইরিশ, সে তো সেই প্রেডিক্ট করেছে। তারপর ফিফথ নাম্বার ইনস্ট্যান্সেস দেখেন, ক্লাস ছিল আইরিশ ভার্জিনিকা, সেও আপনার প্রেডিক্ট করেছে আইরিশ ভার্জিনিকা। আউটপুট ক্লিপ বুঝতে পারছেন? আউটপুট এই যে এখানে আমরা সামারি দেখি যে 66 ইনস্ট্যান্সেস থেকে সে 64 ইনস্ট্যান্সেসকে কারেক্টলি ক্লাসিফাই করেছে, বাকি দুটো ইনস্ট্যান্সেসকে সে ইনকারেক্টলি ক্লাসিফাই করেছে। সেই দুটো ইনস্ট্যান্সেস হচ্ছে এটা। আবার এখানে যদি আপনি চেঞ্জ করেন, টেস্ট সেটে যদি চেঞ্জ করেন, তাহলে আপনার প্রেডিকশন তো চেঞ্জ হয়ে যেতে পারে। নাম্বার ইনস্ট্যান্সেস যদি ইনক্রিজ করেন, সেক্ষেত্রে আপনার নাম্বার অ্যাকুরেসি আপনার বাড়তেও পারে, অ্যাকুরেসি কমতেও পারে। Let's say data 5. দেখেন আমাদের অরিজিনাল ডেটা সেটে বলা আছে ফার্স্ট ইনস্ট্যান্স 6.3, 2.9, 5.6, 1.8 হলে তার ক্লাসটা হবে আইরিশ ভার্জিনিকা। ওকে, আইরিশ ভার্জিনিকা ক্লাসটা হবে। আর আমাদের টেস্ট সেটে আমরা সেটা লিখেছি আইরিশ সেটোসা। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়াল ক্লাসটা কি হবে? 6.3, 2.9, 6.18 এর জন্য যদি ভ্যালু এইটা হয়, তার ক্লাসটা হবে হচ্ছে আপনার আইরিশ ভার্জিনিকা। দেখেন টেস্ট সেটে আইরিশ সেটোসা ছিল অ্যাকচুয়াল ক্লাস, বাট সেটা প্রেডিক্ট করেছে আইরিশ ভার্জিনিকা। ধরেন এখানে যদি আমরা কোশ্চেন মার্ক দিয়ে রান করি, তাহলে কি রান করবে? টেস্ট সেট দেখেন, ধরেন আপনি কোনো আননোন ইনস্ট্যান্সেসে ক্লাসকে ক্লাসিফাই করতে যাচ্ছেন। আমরা জানি না যে সেপাল লেন্থের ভ্যালু যদি 6.3 হয়, সেপাল উইথের ভ্যালু যদি 2.9 হয়, পেটাল লেন্থের ভ্যালু যদি 5.6 হয়, আর পেটাল উইথের ভ্যালু যদি 1.8 হয়, এটা হচ্ছে আমাদের আননোন ইনস্ট্যান্স। তাহলে এটা ক্লাসকে কি আমরা জানি যে এটা ক্লাস কি হবে? আমরা জানি না। এখানে আরো দুইটা ইনস্ট্যান্সেস দিয়েছি, এগুলো হচ্ছে কি আমাদের আননোন ইনস্ট্যান্সেস। এই আননোন ইনস্ট্যান্সেস গুলোকে আমরা ক্লাসিফাই করতে যাচ্ছি। আমরা দেখতে যাচ্ছি এই আননোন ইনস্ট্যান্সেস গুলো কোন ক্লাসে বিলং করে। তাহলে আমি এখানে যে মডেলটা বিল্ড করেছি, সেই মডেলকে টেস্ট করার জন্য আমি টেস্ট সেট রান করিয়েছি। টেস্ট সেট রান করার পর দেখেন এখানে এসে কিন্তু ক্লাসটা বলে দিচ্ছে যে ইনস্ট্যান্স নাম্বার 1টা হবে আইরিশ ভার্জিনিকা, ইনস্ট্যান্স নাম্বার 2 হবে আইরিশ ভার্সিকালার, আর ইনস্ট্যান্স নাম্বার 3 হবে আইরিশ ভার্জিনিকা। বুঝতে পারছেন? আমরা যখন একটা মেশিন লার্নিং মডেল বিল্ড করব, সেই মেশিন লার্নিং মডেল দিয়ে কিভাবে আননোন ইনস্ট্যান্সকে আমরা ক্লাসিফাই করি। জি স্যার, বুঝতে পারছি। দেখেন অরিজিনাল ডেটা সেটে কিন্তু আপনার সেম ক্লাসগুলি ছিল, আমরা সেম ভ্যালুটাকে কিন্তু ইউজ করেছিলাম। আইরিশ ভার্জিনিকা ছিল, আইরিশ ভার্সিকালার ছিল, আইরিশ ভার্জিনিকা ছিল। এখানে কিন্তু সেম ক্লাসটাকে সে বলছে আইরিশ ভার্জিনিকা, আইরিশ ভার্সিকালার, আইরিশ ভার্জিনিকা। নাও এখন আপনি এখানে ভ্যালু আপনি চেঞ্জ করে দিলেন, আপনি আপনার নিজের মতো করে ভ্যালু দিলেন। তো এটাকে তো আপনি ভ্যালু দিলেন আননোন ভ্যালু 7.8, আমি সেপার লেন্থের ভ্যালু 7.8 দিলাম।
সেপাল উইথের ভ্যালু দিলাম 5.0 কমা পেটাল লেন্থের ভ্যালু দিলাম ধরেন 9.5 কমা দেন পেটাল উইথের ভ্যালু দিলাম ধরেন আমি 8.5। তাহলে এই যে ফার্স্ট যে আননোন ইনস্ট্যান্স এটা ক্লাস কি হবে আমি কিন্তু জানি না। এখন আমার যেটা আমি বিল্ড করেছি সেই মডেল আমাকে ক্লাস দিবে যে এই আননোন ইনস্ট্যান্সের ক্লাসটা কি হবে, রাইট? সেভ করে এখন ক্লিক করব স্টার্ট বাটন। প্রেডিক্টেড এরর প্রেডিকশন কেন কোনো কিছু মিস করেছি? ওইখানে কমা দিই। এখানে একটা বলেছে 7.8 7.8 5.0 9.5 8.5। আমরা আবার রান করি। যে দেখেন ফার্স্ট যে ইনস্ট্যান্সেস আছে সেটা এখনো ফার্স্ট ইনস্ট্যান্সেসকে সে ক্লাসিফাই করেছে আইরিস ভার্জিনিকা। এই যে আমি যে আননোন ভ্যালু দিচ্ছি এটাকে আমি ডিলিট করে দিলাম। আচ্ছা এখানে ধরুন আমরা আরেকটা টেস্ট করি যে আইরিশ ভার্সিকালার, তাহলে আইরিশ ভার্সিকালার কাছাকাছি একটা ভ্যালু দিয়ে দেখি, যদি কাছাকাছি ভ্যালু হয় ভার্সিকালারই বলবে, আর যদি কাছাকাছি ভ্যালু আইরিশ ভার্সিকালারের কাছাকাছি ভ্যালু না হয় অন্য যে ক্লাসের কাছাকাছি ভ্যালু হবে সে ওটাকে প্রেডিক্ট করবে। লেটস সি আমরা একটা দিয়ে দেখি। তাহলে ধরেন আইরিশ ভার্সিকালারের ভ্যালু ছিল ধরেন 6.8 8 এর কাছাকাছি। হ্যাঁ আইরিশ ভার্সিকালার, তারপর সেপাল উইথের ভ্যালু ছিল আইরিশ ভার্সিকালার হচ্ছে এটা চেঞ্জ করলাম না। এরপর পেটাল লেন্থের ভ্যালু ছিল 4.8, এটা আমি 5 করে দিলাম, 5.0 করে দিলাম। সেভেন পয়েন্ট জিরো আগের ভ্যালুটা কত করেছিলাম 2.8 কমা 5.0। তারপর ভার্সিকালারের নেক্সট ভ্যালু আছে 6.8 2.8 6.8 কে আমি 7 করে দিলাম, 2.8 কে ঠিক রেখেছি। তারপর 2.8 এর পর 4.8 5.0 করে দিয়েছি, এরপর আছে 1.4। আছে তো ধরেন 1.8 করে দিচ্ছি আমি। এখন দেখি যে এটা ক্লাসটা সে কি বলে। সেভ করলাম, তাহলে এখন স্টার্ট বাটন ক্লিক করব। এখন সে আইরিশ ভার্জিনিকাই বলছে, এটা আইরিশ ভার্জিনিকার কাছাকাছি ভ্যালু আসছে, আপনার আইরিশ ভার্জিনিকাই বলছে। বাট বুঝতে পারছেন তো যে আননোন ইনস্ট্যান্সকে কিভাবে আমরা ক্লাসিফাই করব? জি একটা মডেলকে আমরা বিল্ড করে কিভাবে আননোন ইনস্ট্যান্সেসকে আমরা ক্লাসিফাই করব সেটা আমরা টেস্ট সেট দিয়ে আমরা ক্লাসিফাই করতে পারবো। আপনি টেস্ট সেট করার জন্য আপনি ট্রেনিং সেট থেকে কিছু ইনস্ট্যান্স আপনি কপি করে দেন টেস্ট সেট প্রিপেয়ার করবেন, অথবা নিজে ভ্যালুগুলোকে আপনি চেঞ্জ করে করে আপনি টেস্ট করে দেখবেন যে আমাদের এখানে যে আননোন ইনস্ট্যান্সটা আসছে সেই আননোন ইনস্ট্যান্সেসকে আমরা কোন ক্লাসে ক্লাসিফাই করবে আমাদের মডেল। দেখেন টেস্ট সেট ট্রেনিং সেট নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? তো আমরা যখন নেট বাইস বা ডিসিশন ট্রি অ্যাপ্লাই করেছিলাম আমরা কি করেছি? আপনার সানডে হয়, ওকে, তারপর হচ্ছে আপনার উইন্ডি হয়, সেটা কি ইনস্ট্যান্স ছিল।
সেই আননোন ইনস্ট্যান্সের জন্য আমরা ক্যালকুলেট করে বের করেছি তার ক্লাসটা কি হবে। গলফার কি গলফ খেলবে নাকি খেলবে না, তাহলে আমরা ওয়েকার দিয়ে কি করবো, সেম ডেটা সেটটা দিয়ে আমরা আগে ওয়েকার দিয়ে রান করে আমরা একটা মডেল বিল্ড করবো। মডেল বিল্ড করে দেন আমরা যখন কোনো একটা আননোন ইনস্ট্যান্স আমরা ইউজ করবো, সেই আননোন ইনস্ট্যান্সকে দিয়ে আমরা যখন টেস্ট সেটকে রান করাবো আমরা দেখবো যে সেটা ক্লাস টেস্ট বলে ইউজ করে। বুঝতে পেরেছেন? জি স্যার। Yes, sir. So what can দেখি গলফারের ডেটা সেটটা পাই কিনা।
আচ্ছা, ওই ডেটা সেট পেলাম না, কোথায় যেন রেখেছি, মনে আসতেছে না। নেক্সট ক্লাস আবার দেখা যাবে, সমস্যা নেই। ওকে, বাট বুঝতে পেরেছেন ট্রেনিং সেট, টেস্ট সেট কিভাবে আমরা টেস্ট করব মডেল বিল্ড করার পর। জি স্যার। আচ্ছা, এবার আমরা একটা আনসুপারভাইজড লার্নিং ডেটা সেট আমরা রান করে দেখি। আনসুপারভাইজড লার্নিং যেটার কোনো ক্লাস নেই, যেমন এই ডেটা সেটটা হোলসেল কাস্টমার ডেটা, এই ডেটা সেটের কোনো ক্লাস নেই, তাহলে আমরা কিভাবে রান করব? কিভাবে আমরা জাস্ট হচ্ছে এটাকে ওপেন করব, ওপেন করে আমরা আনসুপারভাইজড লার্নিং ডেটা সেট অ্যাপ্লাই করব। CSP final data set. ওয়ানই তো আছে কিন্তু হচ্ছে না। হোলসেল কাস্টমার আনসুপারভাইজড লার্নিং ডেটা সেট আমরা ওপেন করলাম। এবার আমরা কি করব, ক্লাস্টার অ্যাপ্লাই করব, ক্লাস্টার অ্যালগরিদম। ওকে, চুজ বাটনে ক্লিক করব, সেখান থেকে অ্যালগরিদম যেটা আমরা দেখেছিলাম সেটাকে চুজ করলাম, চুজ করার পর স্টার্ট করব। তো দেখেন রান হলো। এখানে রান ইনফরমেশন আগের মতোই, কতগুলো ইনস্ট্যান্সে ছিল, কতগুলো অ্যাট্রিবিউট আছে, নাম্বার অফ ইটারেশন, আমাদের নাম্বার অফ ইটারেশন কয়টা লেগেছে সেটা 3টা। আর এখানে দেখেন আমরা দুইটা ক্লাস্টার করেছি, ক্লাস্টার 0, ক্লাস্টার 1। ক্লাস্টার 0-তে আপনার কি ভ্যালু আছে, ক্লাস্টার 1 এর আছে, এখানে আসছে। এখানে আপনি যদি কে এর ভ্যালুকে চেঞ্জ করতে চান, কে এর ভ্যালু আপনি চেঞ্জ করতে পারবেন কিভাবে, এখানে ক্লিক করবেন, এই যে চুজ কে নিস, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যেখানে বলা আছে নাম্বার অফ ক্লাস্টার 2, এখানে যদি আমি নাম্বার অফ ক্লাস্টার করে দেই, তাহলে আমাদের কে এর ভ্যালু 3 হলো। কে এর ভ্যালু 3 হলে এখানে ক্লিক করে স্টার্ট, তাহলে দেখেন এখানে আমাদের 3টা ক্লাস্টার হয়েছে, 0 1 2, 0 1 2, 3টা ক্লাস্টার। এখন আমি যদি ডিফারেন্ট ক্লাস্টার অ্যালগরিদম অ্যাপ্লাই করি, লাইক হায়ারার্কিক্যাল ক্লাস্টার, চুজ করলাম, চুজ করার পর স্টার্ট বাটন ক্লিক করলাম, তাহলে এখানে এখন আমি হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং অ্যালগরিদম অ্যাপ্লাই করলাম। ওকে, হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং অ্যালগরিদম যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাবো, ডেন্ড্রোগ্রাম।
দেখি কিভাবে ডেন্ড্রোগ্রামটা দেখবো। এখানে রাইট বাটন ক্লিক করবেন, আর সেই মাউস প্যাডটা একটু সমস্যা, একটু ওয়েট করবেন। এই যে দেখেন ভিজুয়ালাইজ ট্রি, এই যে ডেন্ড্রোগ্রাম। আমরা এখান থেকে যেহেতু অনেকগুলো ইনস্ট্যান্সেস, এই জন্য দেখে বোঝা যাচ্ছে না, বাট আমরা যদি ইনস্ট্যান্সেস আমাদের রিডিউস করি তাহলে বোঝা যাবে। 100 ইনস্ট্যান্সেস, তো ধরেন 10টা ইনস্ট্যান্সেস যদি রাখি, বাকিগুলোকে ডিলিট করে দিই। এখন আমি আবার রান করবো। স্টার্ট। যদি টুইটার দেখি, আগে ডেটা সেট থেকেই মেমোরিতে আছে, ইনস্ট্যান্সেস 48 দেখাচ্ছে। আচ্ছা, আবার এটা অনেক সময় হয় যে আপনার প্রিভিয়াস মেমোরিতে থেকে যায় আবার, হ্যাঁ। এখন আমি ক্লাস্টার চুজ করা আছে, এখন ঠিক আছে, এখন নতুন আসছে ভিজুয়ালাইজ ট্রি। এই যে দেখেন এখন ডেন্ড্রোগ্রাম দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কোন ভ্যালুর সাথে কোন ভ্যালুর আপনার ক্লাস্টারিং হয়েছে, তাই না? বুঝতে পারছেন না এবার? জি স্যার। তাহলে এইভাবে আমরা ডেন্ড্রোগ্রাম বের করতে পারি আনসুপারভাইজ লার্নিং ডেটা সেটের ক্ষেত্রে। ওইটা দিয়ে আমরা আরো অনেক, যখন যে ফিচার আমাদের লাগবে সেই অনুযায়ী আমরা সার্চ করে আমরা কিছু টিউটোরিয়াল দেখে বের করতে পারি। আরো কিছু কমন কাজ আছে, যেমন আমরা ডেটা সেটে ইনস্ট্যান্সেস গুলোকে এডিট করতে পারি। এই যে এখানে এডিট বাটন দেখছেন, এডিট বাটনে ক্লিক করলে আমরা এডিট করতে পারি। যেমন এখানে আমাদের রাইট নাও আমাদের ডেটা সেটের টোটাল নাম্বার অফ ইনস্ট্যান্সেস হচ্ছে 9টা ইনস্ট্যান্সেস আছে। ইন কেস আপনার ইনস্ট্যান্সেস ইনক্রিজ করতে হবে, সেক্ষেত্রে আমরা কি করবো? আমরা তো এটা ম্যানুয়ালি ইনস্টল করতে পারবো না আমাদের নিজেদের মতো করে, তাই না? তাহলে ওইটা দিয়ে আমরা কি করতে পারবো? ইনস্ট্যান্স গুলোকে অ্যাড করতে পারবো। নিচে দেখেন অ্যাড ইনস্ট্যান্স, তাহলে আমি ক্লিক করলাম, ইনস্ট্যান্স অ্যাড হলো, দেখেন আবার ক্লিক করলাম, আবার ক্লিক করলাম, এরকম ভাবে আপনি ইনস্ট্যান্স গুলো অ্যাড করতে পারেন। এগুলো সবগুলো জিরো দেখাচ্ছে কেন? আচ্ছা, নাম্বার অফ ইনস্ট্যান্সেস কম বলে এই জন্য মানে জিরো দেখাচ্ছে, বাট এরকম একটা জিরো দেখাবে না। আচ্ছা, আপনি ওকে বাটন ক্লিক করলে এখানে ইনস্ট্যান্সেস গুলো অ্যাড হয়ে যাবে। নাম্বার অফ ইনস্ট্যান্সেস কম, তো এই জন্য জিরো দেখাচ্ছে। সেইভাবে আপনি নাম্বার অফ ইনস্ট্যান্সেস আপনি অ্যাড করতে পারেন। আর ধরেন এখানে আরেকটা ডেটা সেট আমি ওপেন করেছি, সেটা হচ্ছে যেমন এখানে, এটা হচ্ছে আমাদের একটা ক্রাইম রিলেটেড ডেটা সেট। তাহলে ক্রাইম রিলেটেড ডেটা সেট থেকে আমরা কিছু অ্যাট্রিবিউট চুজ করেছি, যে অ্যাট্রিবিউট গুলো হচ্ছে সিগনিফিকেন্ট। তাহলে কাইমার অ্যালগরিদম অ্যাপ্লাই করে এই অ্যাট্রিবিউট গুলো আমরা সেট করেছি সিগনিফিকেন্ট। কি কি অ্যাট্রিবিউট? ইনসিডেন্ট টাইম, তাহলে যখন ইনসিডেন্ট গুলো হয়েছিল সেই টাইমটা এখানে আছে ডেটা সেটে। তারপর ইনসিডেন্ট ডে অফ উইক, তাহলে কোন ডেতে ইনসিডেন্ট গুলো হয়েছিল সেটা এখানে আপনার ডেটা সেট আছে, যেমন স্যাটারডে, সানডে, এরকম। ইনসিডেন্ট ক্যাটাগরি, কোন কি টাইপের ইনসিডেন্ট গুলো হয়েছিল সেই ক্যাটাগরি গুলো এখানে আপনার মেনশন করা আছে। ওকে, বার্গলারি আছে, লস্ট প্রপার্টি আছে, নন ক্রিমিনাল আছে, ল্যারেন্সি থ্রেট আছে, আদার আছে, ওয়েপন্স অফেন্স আছে। ওকে, এই টাইপের কিছু ক্যাটাগরি এখানে আছে, এখানে মেনশন করা আছে। যেমন আপনার এখানে নিচের দিকে দেখতে পাচ্ছি মোটর ভেহিকল থ্রেট, রিকভার্ড ভেহিকল, মিসিং পারসন। আমাদের কিছু ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরি ইনসিডেন্ট ক্যাটাগরি এখানে মেনশন করা আছে। আর এখানে হচ্ছে ইনসিডেন্টের ডেসক্রিপশন, যেমন এখানে আপনার ল্যারেন্সি থেফট মানে হচ্ছে থেফট ফ্রম লকড ভেহিকল। ওকে, যে আপনার ভেহিকলের যে লকার আছে সেগুলো আপনার হয়তো মিসিং ছিল, তো এখানে ইনসিডেন্ট ডেসক্রিপশন আছে। নাও এখান থেকে আমাদের যেটা টার্গেট ছিল, যে আমরা কিছু রিলেশন বের করে দেখব যে কোন ডেতে আপনার বেশি ক্রাইম হয় এবং কি টাইপের ক্রাইম হয়। ঠিক আছে, কোন ডেতে আপনার বেশি ক্রাইম হচ্ছে
এবং কি টাইপের ক্রাইমটা বেশি হচ্ছে সেটা আমরা বের করতে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা যেটা করব, কিছু অ্যাসোসিয়েট রুল জেনারেট করব, কিছু অ্যাসোসিয়েট রুলস জেনারেট করব। অ্যাসোসিয়েট, যে দেখেন ক্লাস্টারের উপর অ্যাসোসিয়েট, অ্যাসোসিয়েট রুলস জেনারেট করার জন্য আমাদের অ্যাপ্রিওরি অ্যালগরিদম আছে, অ্যাপ্রিওরি অ্যালগরিদম অ্যাপ্লাই করতে পারি। আর হচ্ছে এখানে আমাদের ফিল্টার্ড অ্যাসোসিয়েটরও আছে। ইউজুয়ালি আমরা অ্যাপ্রিওরি অ্যালগরিদমটা অ্যাপ্লাই করি। তাহলে বাই ডিফল্ট অ্যাপ্রিওরি অ্যালগরিদমটা চুজ করা আছে। ওকে, স্টার্ট বাটন ডিসেবল হয়ে আছে কেন? আমরা তো এই ডেটা সেটটাকে ওপেন করিনি, এই জন্য। যে ডেটা সেটটা ওপেন করেছি সেখানে আবার অ্যাপ্রিওরি অ্যালগরিদম অ্যাপ্লাই করা যাবে না, ক্যাটাগরিক্যাল হতে হবে। আপনার ডেটা সেটের অ্যাট্রিবিউটগুলো ক্যাটাগরিক্যাল হতে হবে, অ্যাপ্লাই করা। আচ্ছা, এখানে দেখেন আমরা এই ডেটা সেটটাকে আগে ওপেন করি। ওপেন করে আমরা দেখি যে এখান থেকে কিছু অ্যাসোসিয়েশন রুলস কিভাবে আমরা জেনারেট করব। ডাউনলোডস, এই যে ফাইনাল ডেটা সেট। এই ডেটা সেটকে আমি ওপেন করলাম। এবার ওপেন করার পর আমাদের অ্যাট্রিবিউটগুলো দেখতে পাচ্ছি, ইনসিডেন্ট ক্যাটাগরি, ইনসিডেন্ট ডেসক্রিপশন। এখন আমি এই ডেটা সেট থেকে আমি কিছু অ্যাসোসিয়েশন রুলস জেনারেট করব অ্যাপ্রিওরি অ্যালগরিদম অ্যাপ্লাই করে। তাহলে এখন এই যে স্টার্ট ক্লিক করলাম, দেখেন এখানে কিছু রুলস জেনারেট হয়েছে। রুলস গুলো ভালো করে বোঝা ট্রাই করেন। দেখেন এখানে বলা হয়েছে রুলস নাম্বার 1 এ ইনসিডেন্ট ডে অফ উইক। তাহলে ইনসিডেন্ট ডে অফ উইক হচ্ছে কি অ্যাট্রিবিউটের নেম। ইনসিডেন্ট ডে অফ উইক ইজ ইকুয়াল টু ওয়েডনেসডে। তাহলে রুলস নাম্বার 1 থেকে দেখতে পাচ্ছি ওয়েডনেসডে সবচেয়ে বেশি ক্রাইম হচ্ছে ওয়েডনেসডে। আমাদের এখানে যে ডেটা সেট ছিল, এই ডেটা সেটে ইনসিডেন্ট ডে অফ উইক স্যাটারডে ছিল, থার্সডে ছিল, মোটামুটি সবগুলো ডেই ছিল, স্যাটারডে থেকে ফ্রাইডে পর্যন্ত। এখান থেকে আমরা যে অ্যাসোসিয়েশন রুলস আমরা জেনারেট করলাম, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্যাটারডে ওয়েডনেসডেতে হচ্ছে সবচেয়ে বেশি ক্রাইম হচ্ছে ওয়েডনেসডেতে। আপনি হয়তো নিজেও ডেটা সেট চেক করে দেখবেন যে ওয়েডনেসডে হচ্ছে সবচেয়ে বেশি ক্রাইম। তার মানে হচ্ছে ওয়েডনেসডেতে হচ্ছে সবচেয়ে বেশি ক্রাইম হচ্ছে। স্টুডেন্টসরা বুঝতে পারছেন তো রুলস নাম্বার 1 থেকে আমরা কি পাচ্ছি, যে ওয়েডনেসডেতে হচ্ছে সবচেয়ে বেশি ক্রাইম হচ্ছে, রাইট? বুঝতে পারছেন? Yes, sir. Yes. এরপর দেখেন সেকেন্ড রুল থেকে কি পাচ্ছি, ইনসিডেন্ট ক্যাটাগরি। কি টাইপের ইনসিডেন্ট বেশি হচ্ছে, সেটা কি ল্যারেন্সি থ্রেট। এই টাইপের, এই ক্যাটাগরি টাইপের বেশি ক্রাইম হচ্ছে আপনার ল্যারেন্সি থ্রেট। তাহলে এখানে দেখেন যে আপনি ইনসিডেন্ট ক্যাটাগরিতে এই যে ল্যারেন্সি থ্রেট ছিল, এই যে ল্যারেন্সি থ্রেট ছিল, এই ক্যাটাগরির ক্রাইমটা বেশি হচ্ছে। ওকে, তারপর থার্ড নাম্বার রুল দেখেন ইনসিডেন্ট ডেসক্রিপশন। ওই যে ল্যারেন্সি থ্রেটের ডেসক্রিপশন যেটা, এটা এখানে দেখেন ল্যারেন্সি থ্রেটের ডেসক্রিপশন, থ্রেট, আদার প্রপার্টি, ওকে, ভেহিকল, লকড ভেহিকল, এটা। আবার এখানে দেখেন ইনসিডেন্ট ক্যাটাগরি ল্যারেন্সি থ্রেট, আবার ইনসিডেন্ট ক্যাটাগরি থ্রেট, দুটো কিন্তু ডিফারেন্ট ক্যাটাগরি। 8 নাম্বার রুলটা দেখেন ইনসিডেন্ট ডে অফ উইক ইজ ইকুয়াল টু ফ্রাইডে। তার মানে ফ্রাইডে তো আপনার কি ক্রাইম বেশি হচ্ছে, বাট সবচেয়ে বেশি হচ্ছে কিন্তু ওয়েডনেসডেতে। এই জন্য এটা হচ্ছে আপনার রুল নাম্বার 1। সেখানে আমরা 10টা রেজাল্ট, 10টা অ্যাসোসিয়েশন রুলস আমরা জেনারেট করেছি। আপনি ইচ্ছে করলে 10টা বেশিও অ্যাসোসিয়েশন রুলস জেনারেট করতে পারেন, 15টা করতে পারেন, 20টা করতে পারেন। তো এখানে আমরা 10টা অ্যাসোসিয়েশন রুলস থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েডনেসডেতে হচ্ছে সবচেয়ে বেশি ক্রাইম হচ্ছে। তাহলে এই যে আমাদের যে ডেটা সেট ছিল, এখান থেকে আমাদের যে অবজেক্টিভটা ছিল কোন ডেতে বেশি ক্রাইম হচ্ছে, তো সেটা আমরা একটা রুলস জেনারেট করে দেখলাম যে এখানে দেখতে পাচ্ছি ওয়েডনেসডেতে বেশি ক্রাইম হচ্ছে। তাহলে যখন ধরেন আপনার পুলিশ ডিপার্টমেন্টের কাছে এরকম একটা ডেটা সেট আছে, তারা ডেটা সেট থেকে এরকম অ্যাসোসিয়েশন রুলস জেনারেট করে দেখলো যে ওয়েডনেসডেতে বেশি ক্রাইম হচ্ছে, তখন তারা কি করবে, তারা ওয়েডনেসডেতে বেশি ফোর্স আপনার অ্যাসাইন করবে, রাইট? বেশি ফোর্স অ্যাসাইন করবে যেন ওয়েডনেসডেতে ক্রাইমটা যেন কম হয়। তারা দেখে বুঝতে পারছে যে ওকে ওয়েডনেসডেতে বেশি ক্রাইম হচ্ছে। এখানে যদি কোনো সিটি ডেসক্রিপশন থাকতো তাহলে আমরা এটাও বের করতে পারতাম যে অনেকগুলো সিটি আছে, কোন সিটিতে
কখন কোন ডেতে বেশি ক্রাইম হচ্ছে, তাহলে সেই অনুযায়ী তারা সেই সিটিতে সেই উইকডেতে তারা কি করতো, বেশি ফোর্স অ্যাসাইন করতো যেন আপনার ক্রাইমটা কম হয়। এটাই তো আমাদের অবজেক্টিভ, রাইট? যে আমরা এখান থেকে যে নলেজটা গ্যাদার করছি যে ওয়েনেসডেতে আপনার ক্রাইম বেশি হচ্ছে, তাহলে তখন আমরা কি করব যে ওয়েনেসডে বেশি কম হয়। আবার দেখতে পাচ্ছি যে ইনসিডেন্ট ক্যাটাগরি থেকে দেখতে পাচ্ছি ল্যারেন্সিতে এই ক্যাটাগরি টাইপের ক্রাইমটা বেশি হচ্ছে। তাহলে এটাকে কিভাবে আপনার সেই অনুযায়ী আমাদের প্ল্যান করতে হবে যে যেহেতু এই টাইপের ক্যাটাগরি বেশি আপনার ইনসিডেন্ট হচ্ছে, তাহলে কিভাবে এটাকে রিডিউস করা যায়, আমাদেরকে কি করতে হবে, প্ল্যান করতে হবে। আমি যারা পুলিশ ডিপার্টমেন্টে আছে, যারা ডিফেন্সে আছে, তারা কিভাবে এটা অনুযায়ী প্ল্যান করবে যে এই টাইপের ক্যাটাগরি ক্রাইমটা কিভাবে কমানো যেতে পারে, তারা বেশি অ্যালার্ট থাকবে। এই রেজাল্টটাকে আমরা আরো যদি মোর বেটার, এখানে দেখেন ভিজুয়ালাইজ, আমরা যদি ভিজুয়ালাইজ করতে চাই ভিজুয়ালাইজে ক্লিক করবেন, দেন এখানে ক্লিক করলেই আপনার এখানে নিউ একটা উইন্ডো আসবে, ওয়েকা এক্সপ্লোরার ভিজুয়ালাইজিং ফাইনাল ডেটা সেট। তো এখানে আমাদের ডেটা সেটের যতগুলো অ্যাট্রিবিউট আছে, ধরেন এখান থেকে আমি ইনসিডেন্ট টাইমকে আমি এক্স অ্যাক্সিস রাখলাম, আর হচ্ছে ইনসিডেন্ট ডে, আচ্ছা ইনসিডেন্ট ডে অফ উইককে আমি এক্স অ্যাক্সিস বরাবর রাখলাম, আর ইনসিডেন্ট টাইমটাকে দেখেন ইনসিডেন্ট ডেসক্রিপশন, এটাকে আমি ওয়াই অ্যাক্সিস বরাবর রাখলাম। দেখেন এখান থেকে কিন্তু আপনার বেটার ভিজুয়ালাইজেশন হচ্ছে কি ওয়েনেসডেতে দেখেন সবচেয়ে বেশি ক্রাইম হচ্ছে। দেখেন ওয়েনেসডেতে ব্লু কালারের আপনার ক্রস কিন্তু সবচেয়ে বেশি, কি সবচেয়ে বেশি না? দেখে जी सर। জি স্যার, এটা হাইস্ট। এটা এই ওয়েনেসডেতে সবচেয়ে বেশি ক্রাইম হচ্ছে। সবচেয়ে কম ক্রাইম কোন দেখেন মানডেতে হচ্ছে সবচেয়ে কম ক্রাইম। মানডেতে দেখেন আপনার নাম্বার অফ ক্রাইম আপনার খুবই কম, মানে খুবই কম। ওয়েনেসডের পর আমরা বলতে পারি থার্সডেতে বেশি ক্রাইম হচ্ছে, দেখেন থার্সডেতে বেশি ক্রাইম হচ্ছে। এরপর হয়তো ফ্রাইডেতেও আপনার বেশি ক্রাইম হচ্ছে থার্সডের পর, না থার্সডে চেয়ে মানডে, থার্সডে চেয়ে ফ্রাইডেতে বেশি ক্রাইম মনে হচ্ছে। ফ্রাইডে বুস্টটা কিন্তু আমাদের আগে জেনারেট হয়েছে। কোথায় রেজাল্টটা কোথায়, সেটা ক্লোজ করতে হবে। তো যদি আমরা ক্লোজ করি আমরা দেখতে মেইন উইন্ডো তো ক্লোজ করে দিচ্ছি। ছিল দেখেন ওয়েনেসডে পর ফ্রাইডে, যে ফ্রাইডেতে ছিল, তো ফার্স্ট রুল হচ্ছে ওয়েনেসডেতে সবচেয়ে বেশি ক্রাইম, এরপর হচ্ছে ফ্রাইডেতে, এরপর হচ্ছে সানডে, এরপর হচ্ছে টিউসডেতে। তেমনি মানডেতে সবচেয়ে বেশি কম ছিল। ভিজুয়ালাইজ এক্স এক্সিস বরাবর ডে অফ উইক যদি রাখি, ওয়েনেসডেতে সবচেয়ে বেশি, তারপর হচ্ছে আপনার ফ্রাইডেতে, এরপর থার্সডে, মানডেতে সবচেয়ে কম। মানডেতে সবচেয়ে কম বলে আপনার এখানে গ্রাফটা ওরকম দেখাচ্ছে, তাহলে স্যাটারডেতে, স্যাটারডেতে এখানে আপনার ওয়াই অ্যাক্সিস আছে, তো এই জন্য আপনার দেখেন এখানে আমাদের অ্যাসোসিয়েশন রুলস মাইনিং এ কিন্তু স্যাটারডেতে কি আসছে, স্যাটারডে অ্যাসোসিয়েট, ওয়েডনেসডে, ফ্রাইডে, সানডে, টিউসডে। আমরা এখানে যে 10টা রুলস জেনারেট করেছি এর মধ্যে আসেনি। যদি আমরা 10টা থেকে 15টা রুলস জেনারেট করি তখন স্যাটারডে আসবে, মানডে আসবে। এখান থেকে বেস্ট 10টা রেজাল্ট আমরা এখানে ফাইন্ড আউট করেছি, বেস্ট রুলস। গ্রাফের দেখে মনে হচ্ছে স্যাটারডেতে আপনার এই যে এই পর্যন্ত, বাট এগুলো কিন্তু ব্ল্যাক। এটা হচ্ছে আপনার ওই ইনসিডেন্ট টাইম,
ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা কি রেখেছি, ইনসিডেন্ট ডেসক্রিপশন রেখেছি না, সেটার জন্য দেখে মনে হচ্ছে যে স্যাটারডেতে বেশি, বাট না, এই যে ব্লু কালার চেক করে, ব্লু কালার কিন্তু আপনার অনেক কম, যেটা হচ্ছে ওয়েডনেসডেতে সবচেয়ে বেশি। এইটা মোটামুটি আপনার ওইটা দিয়ে আপনার আরো অনেক ফিচার, অনেক কিছু করা যায়। আপনার রিসার্চের জন্য যখন যে কাজটা করতে হবে, আপনারা ওইকার ম্যানুয়াল আছে, তারপরে হচ্ছে টিউটোরিয়াল দেখে আপনারা শিখবেন। সব ফিচার্স তো আর দেখানো পসিবল হয় না। বুঝতে পেরেছেন কিভাবে ডেটা সেট নিয়ে কাজ করা যায় ওইটা দিয়ে? জি স্যার, মোটামুটি আইডিয়া হয়েছে। হ্যাঁ, জি, আইডিয়া পেয়েছি। এতটুকু আইডিয়া ক্লিয়ার হলে ফিউচার আপনারা কাজ করতে পারবেন ওইটা দিয়ে। অ্যাটলিস্ট আপনার বেসিকটা তো ক্লিয়ার হয়েছে সবার, তাই না? আমরা কিভাবে ডেটা সেট থেকে আননোন ইনস্ট্যান্সকে আমরা প্রেডিক্ট করতে পারি, এটা আমরা নিজেরা ক্যালকুলেশন করে অ্যালগরিদম অ্যাপ্লাই করে বের করেছি। আজকে আমরা ওইটা দিয়েও দেখলাম কিভাবে আননোন ইনস্ট্যান্সকে আমরা ক্লাসিফাই করতে পারি। এরকম আমাদের অনেক টাইপের কাজ আছে। তো আপনার ফার্দার আপনি যদি মেশিন লার্নিং কোর্স করেন বা নিজে নিজে স্টাডি করেন, হোপফুলি আরো ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, আমাদের নেক্সট উইকে হচ্ছে অ্যাসেসমেন্ট উইক। তো আপনাদের কুইজ বলেছিলাম থার্সডেতে কুইজ নিব, হ্যাঁ? সো থার্সডেতে কুইজ না নিয়ে সানডেতেই কুইজ নিব। সানডেতে একটা, টিউসডেতে একটা। আর নেক্সট উইকের পরের উইকে আপনাদের ভাইবা হবে। আমি এই উইকের থার্সডের মধ্যে আপনাদের অ্যাসাইনমেন্ট আপলোড করব। ভাইবার জন্য আপনাদের মিড টার্ম ফাইনালের যে টপিকগুলো পড়েছি সবগুলো দেখতে হবে, কারণ এখানে আমাদের যেহেতু ওয়াইকা দেখলাম, সো ওয়াইকাতে আমাদের সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং সবকিছু আমাদের আসলে দেখতে হবে। ঠিক আছে? ভাইবা হবে ফুল সিলেবাসের উপর। অ্যাসাইনমেন্ট নরমালি যেটা দেই, যে একটা রিপোর্ট লিখে আসবে না, খুবই সিম্পল অ্যাসাইনমেন্ট দিব। কিছু টাস্ক দিব। ওকে? ইয়েস স্যার। ইয়েস স্যার। অ্যাসাইনমেন্ট ইজি থাকবে, বাট ভাইবার জন্য আপনাদের সবগুলো টপিক পড়তে পারবেন। মিড-টার্ম ফাইনালগুলো টপিক আপনারা পড়বেন। আমাদের সিলেবাস শেষ। কারণ যদি কোনো কোয়েশ্চেন থাকে খুব ভালো। কোর্স রিলেটেড কথা না, অ্যাকচুয়ালি আমাদের নেক্সট সেমিস্টার হচ্ছে একটা ক্লাসটা কি নিবি স্যার, আপনি কি জানেন? এখনো আমি জানি না ক্লাসটা কিছু ওপেন করেছে। স্যার একটাই সেকশন ওপেন করেছে। নিউ কোর্স তো এখন কাকে অ্যাসাইন করে I don't know। জি স্যার, কনফিউশন আছে। মেশিন লার্নিং কোর্স অফার করেছে। স্যার অফার করেনি, যদিও লিস্টে আছে, বাট অফার এখনো। মেশিন লার্নিং ফার্স্ট অফার করেছে, সিলেন্স ওটা এবার ফার্স্ট অফার করেছে। হ্যাঁ, কি বলেন? মেশিন লার্নিং আর কি? বললাম মেশিন লার্নিং আর একটা নতুন কোর্স ইন্টেলিজেন্স, এই দুটো এবার নতুন দিয়েছে, বাট ডেটা সায়েন্স দেয়নি। আচ্ছা, ঠিক আছে। কোনো ক্লাস হচ্ছে না, হ্যাঁ? ওকে স্যার। স্যার তাহলে আমাদের ফার্স্ট কুইজের সিলেবাস ক্লাস্টারিং পর্যন্ত, সেকেন্ড কুইজ হ্যাঁ, ক্লাস্টারিং, শুধু ক্লাস্টারিং। সেকেন্ড কুইজ তাহলে স্যার সেকেন্ড কুইজ টিউসডেতে হবে। মানে ওইটার সিলেবাস স্যার? এটার সিলেবাস আপনার এই কনফিউশন ম্যাট্রিক্স থাকবে, কনফিউশন ম্যাট্রিক্স। ওকে ঠিক আছে তাহলে, হ্যাঁ।
আজকে ক্লাস শেষ করে দিই। ওকে স্যার, ওকে, আসসালামু ভালো আলাইকুম। থেকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।